ভারতে নতুন ঝড়। কে এই ককরোচ জনতা পার্টি? মোদির জন্য নতুন বিপদ নাকি ক্ষণস্থায়ী আন্দোলন? আজকের এই ভিডিওতে আমরা ভারতের আন্দোলন পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো যে এই আন্দোলনের পরিণতিতে মোদিকে কি গদি ছাড়তে হবে, বাংলাদেশের রাজনীতিতে এই আন্দোলনের কি প্রভাব পড়বে, মোদিকে ভর করে ভারতের এক ধরনের আনুকূল্য পেয়ে শেখ হাসিনা 16ই ডিসেম্বর দেশে ফেরার কথা, মোদির যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে ভিতরে, যে সংকটে পড়ছে, তাতে কি শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন? এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। দর্শক চলুন বর্তমানে ভারতের রাজনৈতিক পরিপ্রেক্ষিত নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি যে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যে আন্দোলন সূচনা হয়েছে সেটি শিক্ষার্থীদের এক ধরনের স্বার্থ নিয়ে। সারা ভারতে যে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা হয়, সেই ভর্তি পরীক্ষার একটি সংস্থা আছে নিট। সেই নিট পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এখানে প্রায় 20 লক্ষ পরীক্ষার্থী তারা এই বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাদের স্বপ্ন সাথ ছিল যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে তারা এখানে চান্স পাবে। এর সাথে অভিভাবকরাও বিক্ষুব্ধ হয়েছে এবং এই বিক্ষুব্ধ পরিস্থিতিকে লাগিয়েই যে ককরোচ জনতা পার্টি তারা এক ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছিল। সরকারের দিল্লিতে যে বাদল অধিবেশন, সংসদের বাদল অধিবেশন ছিল, সেই বাদল অধিবেশনের দিনে তারা সংসদ ঘেরাও কর্মসূচি পালন করেছিল এবং আমরা দেখেছি যে সেই ঘেরাও কর্মসূচিতে তারা বিভিন্ন দিক থেকে হাজার হাজার তরুণ তরুণী ছাত্র তারা এগিয়ে এসেছে এবং সংসদে ঢোকার চেষ্টা করেছিল। পুলিশ বাধা দেয় এবং তার পরিণতিতে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় এবং সংঘর্ষে অনেক শিক্ষার্থী আন্দোলনকামী তারা আহত হয়। এবং এই ঘটনা কেবলমাত্র দিল্লির মধ্যে নেই, সারা দেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এবং এখানে বিভিন্ন তরুণদের আরো অধিক সংখ্যক সংশ্লিষ্টতা বেড়েছে এবং অভিভাবকদেরও এক ধরনের আগ্রহ বেড়েছে। ইতিমধ্যে বিজেপির বাইরে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তার বিশাল একটি অংশ এই আন্দোলনের সমর্থন দিয়েছে। স্বাভাবিক প্রশ্ন আসছে যে আন্দোলনের ভবিষ্যৎ কি? এই যে আন্দোলন, সেই আন্দোলন কি পরিণতি পাবে এবং আসলে কি মোদিকে ছেড়ে যেতে হবে? যদিও এই আন্দোলনের দাবি মোদির পদত্যাগ নয়, কেউ কেউ পদত্যাগ দাবি করেছেন, কিন্তু এখন পর্যন্ত ককরোচ জনতা পার্টি থেকে সুনির্দিষ্টভাবে এক দফা দাবিতে যায়নি। তারা তাদের যে দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির মধ্যে আছেন, কিন্তু এর মধ্য থেকেও মোদির পদত্যাগের কিন্তু কেউ কেউ স্লোগান দিচ্ছেন এবং সেই দাবি তুলছেন। ভারতের যে আন্দোলন চলছে, এই আন্দোলনকে বাংলাদেশের জুলাই আন্দোলনের সাথে তুলনা করা হচ্ছে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টি আসলে কারা? দর্শক, এবছরের এপ্রিলে সে দেশের যে প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে এই ককরোচ জনতা পার্টির জন্ম হয়। প্রধান বিচারপতি তার এক মন্তব্যে বলেছিলেন যে বর্তমান সময়ের যে ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা, তারা কাজ করে না, তারা অনেকটা পরগাছা, পরজীবী এবং বসে বসে সোশ্যাল মিডিয়ায় নানা রকম মন গড়া পোস্ট দেয় এবং তারা আসলে এক ধরনের ককরোচের মতো জীবনযাপন করে। এই যে প্রধান যে বিচারপতির এই বক্তব্য তখন দারুণভাবে আহত করে। ঠিক ওই সময়ে আমরা দেখেছি যে অভিজিৎ দীপকে নামে একজন প্রবাসী তরুণ একটি ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন, যে তিনি নাম করেন যে ককরোচ জনতা পার্টি এবং আহ্বান জানান যে তরুণ তরুণীদের সেই পার্টিতে অংশগ্রহণ করার জন্য এবং তাদেরকে ককরোচ বলায় তারা গর্বিত, এই কথা বলেন এবং এই ককরোচটাই ভারতের পরিবর্তন নিয়ে আসবে এবং উচিত শিক্ষা দিবে, এই বলে সেই তরুণ তরুণীদের মধ্যে এক ধরনের ভাবাবেগ তৈরি করেন। খুব অল্প দিনের মধ্যেই, খুব অল্প সময়, কয়েকদিনের মধ্যেই প্রায় কয়েক মিলিয়ন, 22 থেকে 25 মিলিয়ন সদস্য হয়ে যায় এই ককরোচ জনতা পার্টির এবং এরা অধিকাংশই তরুণ। আজকের যে আন্দোলন চলছে সেই ককরোচ জনতা পার্টির নেতৃত্বেই চলছে। তারা ভারতের প্রথাগত আন্দোলনকামী শক্তির বাইরে একটা আন্দোলনকামী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক দল, ট্রেডিশনাল রাজনৈতিক দল না হলেও তারা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এই আন্দোলনের মধ্য দিয়ে তারা আরেক ধরনের বার্তা দিল এবং সেটি কঠিন বার্তা, যেটি শাসকের বুকে এক ধরনের কাঁপুনি তৈরি করেছে। এই ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যে আন্দোলন তৈরি হয়েছে তাতে বিভিন্ন বিরোধী দলগুলো যুক্ত হচ্ছে এবং অনেক মানুষও যুক্ত হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই আন্দোলনের পরিণতি কি? শিক্ষামন্ত্রীর পদত্যাগ করলেই কি আন্দোলন থেমে যাবে, নাকি আন্দোলন মোদির পদত্যাগের দাবিতে পরিণত হবে? অনেকেই বলছেন যে আন্দোলনের পরিণতি কি হবে তা এখনই বলা যাচ্ছে না। এই পরিণতি হতে পারে বাংলাদেশের মতো, পরিণতি হতে পারে নেপালের মতো বা শ্রীলঙ্কার মতো। আমরা দেখেছি যে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় হঠাৎ করে এই ধরনের জেনজিদের এক ধরনের আন্দোলন এবং সেই আন্দোলন খুব অল্প সময়ের মধ্যে ব্যাপকতা পায়, এক ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং সরকারগুলো
পদত্যাগে বাধ্য হয় এবং এক ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে। ফলে সেটিও কি ভারতের ক্ষেত্রে ঘটতে যাচ্ছে, এই প্রশ্নটি কিন্তু এসছে ব্যাপকভাবে, এই সম্ভাবনাটুকু আলোচনা করা হচ্ছে। অনেকে বলছেন যে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যে আন্দোলন চলছে, এই আন্দোলনের সাথে সাম্প্রতিক ঘটে যাওয়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশের যে আন্দোলনের যে প্যাটার্ন, সেটির এক ধরনের সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। প্রায় একই ধরনের গতিমুখে আন্দোলন এগিয়ে যাচ্ছে। ফলে এই আন্দোলনের যে প্যাটার্ন থেকে মনে করছেন অনেকে যে এখানে বাইরের শক্তিরও সংযুক্ত রয়েছে, ডিপ স্টেট অথবা বহির কোনো শক্তি, বিশেষত আমেরিকার কথা বলা হচ্ছে, তাদের সংযুক্তি এই আন্দোলনের সাথে আছে বলে অনেকে মনে করছেন। ফলে এই আন্দোলন হয়ে থাকে ভারতে বিভিন্ন সময়ে। কৃষক আন্দোলন হয়েছে, কিছুদিন আগেও বড় কৃষকদের আন্দোলন হয়েছে, আমরা দেখেছি হরিয়ানা থেকে এবং মহারাষ্ট্র থেকে কৃষকেরা দিল্লির পথে তারা চলে এসেছিল, বেশ কয়েকদিন দিল্লিকে অবরোধ করে রেখেছিল এবং সরকার একটি বিপদে পড়েছিল। কিন্তু সেই আন্দোলনের চেয়ে একটি মহাতি নিয়ে এবং বড় বিস্তৃতি নিয়ে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে, কারণ এই আন্দোলনের নেতৃত্বে আছে জেনজিরা এবং জনসংখ্যার দিক থেকে এই জেনজিদের সংখ্যাই ভারতে এখন অনেক বেশি। ফলে তারা এই আন্দোলনে যদি চলে আসে তাহলে তার পরিণতি বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের মতোই হবে বলে অনেকে নিশ্চিতভাবে বলছেন। কিন্তু অনেকে বলছেন যে না, এই আন্দোলনের সফলতা পাবে না, কারণ ভারত এক ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আছে, সেখানে নানা রাজ্যের নানা রাজনৈতিক বাস্তবতা আছে। কখনো অন্য যে ইউনিটারি দেশগুলোর মতো যে আন্দোলন সূচিত হয় রাজধানীতে এবং সেটি ছড়িয়ে পড়ে, সেরকমটি এখানে হবে না। এই ধরনের আন্দোলনের সফলতার নমুনা, অন্তত সরকার পতনের নমুনা ভারতের 1947 সালের দেশ বিভাগের পর থেকে এ পর্যন্ত সেটি নেই। ফলে আন্দোলনের চরিত্র যাই হোক, যতই ব্যাপকতা পাক, শেষ পর্যন্ত সরকার পতন ঘটবে, এটি ঐতিহাসিকভাবে সমর্থন করা যায় না। এবং এটি একটা ইউনিটারি কান্ট্রি নয়, এটি নানা জায়গায় আছে। অর্থাৎ আন্দোলনকে সফল করতে হলে সারা রাজ্যে, ভারতের যে বিভিন্ন রাজ্য আছে, 29টা রাজ্য আছে, সেখানে সফল করতে হবে, এক। 2 নম্বর হচ্ছে, অনেকে বলছেন যে বিজেপি যে রাজনৈতিক ক্ষমতা বা শক্তি তৃণমূল পর্যায়ে আছে এবং এই মুহূর্তে বিজেপি 29টি রাজ্যের মধ্যে 21টি রাজ্য তারা শাসন করছে এবং এই রাজ্যের যে মন্ত্রী তারা হচ্ছে বিজেপির, এবং বিজেপির গত নির্বাচনে তারা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে এই রাজনৈতিক জায়গায় এই যে দুর্গ, সেই রাজনৈতিক যে ক্ষমতার দুর্গ বা দেয়াল, সেখানে আঘাত হানা সম্ভব হবে না এই ধরনের একটা অরাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে। যদিও এই আন্দোলনের সমর্থন দিয়েছে বিরোধী দল, প্রধান বিরোধী দল সর্বভারতীয় কংগ্রেস। আমরা দেখেছি যে এই সর্বভারতীয় কংগ্রেসের যে নেতা রাহুল গান্ধী গ্রেপ্তার হয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের অবস্থা, রাজনৈতিক অবস্থা খুব বেশি ভালো নয়। বিভিন্ন কংগ্রেসের মধ্যে নানা রকম অন্তর্দ্বন্দ্ব। কংগ্রেস বিগত কয়েক বছরে, কয়েক দশক সেটি ভেঙে তার যে রাজনৈতিক শক্তি সেটি খর্ব হয়েছে। সর্বভারতীয় যে রূপ কংগ্রেসের সেটি নেই। ফলে রাজনৈতিক একজন প্রতিযোগী হিসেবে কংগ্রেস এই মুহূর্তে এর সাথে যুক্ত হলেও যে এটি সফল হবে এমন বলা যাচ্ছে না। আর যে ডিপ স্টেটের যে ষড়যন্ত্র, সেটি সম্পর্কে বলা হচ্ছে যে ডিপ স্টেটের ষড়যন্ত্র ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সেটি সফল হয় না, কারণ ভারতের একটা গণতান্ত্রিক যাত্রা পথ আছে, তার গণতান্ত্রিক একটা কাঠামো আছে, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভারতের। ভারত এখন সামরিকভাবেও অনেক শক্তিশালী এবং কূটনৈতিকভাবেও ভারত পৃথিবীর নেতৃত্বের পর্যায়ে তারা চলে যাচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধ সম্পদের দিক থেকেও ভারত এগিয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন ফোরামে ভারতের একটা উজ্জ্বল অবস্থান রয়েছে। ফলে এই পরিস্থিতিতে ভারতের মতো একটা বৃহত্তর গণতান্ত্রিক দেশে ডিপ স্টেট বা বাইরের কোনো দেশের অংশগ্রহণে যে আন্দোলন সফল করা যাবে সেটি বিশ্বাস করার মতো নয়। ডিসেম্বরে শেখ হাসিনা ফিরছেন, এই আলোচনাটি ব্যাপক বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে আলোচনা হচ্ছিল এবং ভারতের হঠাৎ করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, এই আন্দোলনের পরিণতিতে সফল হয়ে যায়, তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন? এই আলোচনাটিও কিন্তু বাংলাদেশ থেকে অনেকে তুলবার চেষ্টা করছেন, কারণ মোদির এক ধরনের আস্কারা পেয়ে অথবা মোদির আনুকূল্য পেয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এ ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত আওয়ামী লীগ এবং মোদির মধ্যে হয়ে গেছে বলে অনেকে মনে করছেন। এই যে শেখ হাসিনা দেশে ফিরবেন, এই আলোচনা আসার পর থেকে বাংলাদেশ থেকেও নানা রকম প্রতিক্রিয়া আমরা দেখছি। একটা পক্ষ শেখ হাসিনাকে যেন ঠেকাতে চাইছে তার আগমনকে, যদিও তারা বলছেন যে শেখ হাসিনা ফিরতে পারবেন না এবং সেটি সম্ভব নয়। ভারত এক ধরনের কৌশলী আচরণ করছে, অর্থাৎ শেখ হাসিনাকে দিয়ে রাজনীতি করছে। আসলে শেখ হাসিনা ভারতের ক্রিয়ানকে পরিণত হয়েছে, ফলে শেখ হাসিনার সেই স্বাধীন ইচ্ছা বা সে শক্তিও নেই বাংলাদেশে ফেরা। কিন্তু অন্যদিকে যে শেখ হাসিনাকে ফেরার জন্য যে ট্রাভেল পাস দেওয়ার যে প্রশ্নটি বা বাংলাদেশ যে শেখ হাসিনাকে
ফেরার ক্ষেত্রে কতটা আন্তরিক এটা নিয়ে প্রশ্ন আসছে, যে অনেকে আবার মনে করছেন যে এটা উৎকট ঝামেলা। শেখ হাসিনা ফিরলে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, এবং শেখ হাসিনার যে দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী যে শেখ হাসিনাকে বরণ করবার জন্য তারা এয়ারপোর্টে যাবেন, অথবা যেদিক দিয়ে শেখ হাসিনা আসবেন তাকে বরণ করা হবে, এবং এটির পাল্টা প্রতিরোধ হিসেবে জামাত, এনসিপি, বিএনপি সমন্বিতভাবে শেখ হাসিনাকে ঠেকানোর যে প্রতিরোধ এক ধরনের পরিস্থিতি তৈরি করবে, তাতে যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি সরকার সামাল দিতে পারবে না, এবং এটা এক ধরনের রাজনৈতিক সংকট নিয়ে আসবে। ফলে সরকারই চাইছে যে শেখ হাসিনা না ফিরুক, এবং কেবলমাত্র সরকার না, যারা এনসিপি, জামাত, তারা নানাভাবে শেখ হাসিনা ফেরার কথা ওয়েলকাম করছেন, এবং আমরা আদালতের পক্ষ থেকে দেখছি ওয়েলকাম করছেন। কিন্তু অনেকে মনে করছেন যে শেখ হাসিনাকে ঠেকানোর এক ধরনের কর্মসূচি বা প্রস্তুতি নিচ্ছে সরকার, এবং সাম্প্রতিক যে বৈঠক ডেকেছে, সর্বদলীয় বৈঠক, অর্থাৎ সমমনা দলগুলোকে নিয়ে যে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন, সেখানে তার যে বার্তা, সেটি বার্তা যে আবার নতুন করে শেখ হাসিনা বিরোধী এই জোটকে শক্তিশালী করা, আরো বেশি মাঠে নামানো যায় কিনা, অর্থাৎ একভাবে রাজনৈতিকভাবে প্রতিরোধ করতে চাইছেন শেখ হাসিনা ফেরার, এবং শেখ হাসিনাকে ঠেকাতে চাইছেন। এখন ভারতের যে অবস্থা, তাতে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছেন যে ভারত নিজের যে রাজনীতি সেটি সামাল দেওয়ার দশা নেই, মোদী আসলে ক্ষমতায় থাকতে পারে কিনা। ফলে এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফেরা অনিশ্চিত হয়ে পড়ছে। দর্শক, আসলে কি শেখ হাসিনা ফিরতে পারবেন না? আসলে কি ভারতের যে আন্দোলন সেটা সফল হবে? আমরা যে গেঞ্জিদের আন্দোলন, যেটা বাংলাদেশের জুলাই আন্দোলনের সাথে তুলনা করছেন অনেকে, এবং সেখানে এই আন্দোলনের যে ব্যাপকতা, আমরা দেখছি যে ভিন্ন একটি আন্দোলনও শুরু হয়েছে পাশাপাশি দিল্লির অভিমুখে। মহারাষ্ট্র এবং হরিয়ানা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক, চাষি, তারা রওনা দিয়েছে রাজপথে, এবং শুধু তারা নয়, গরু বাছুর নিয়ে তারা দিল্লিকে অবরোধ করার জন্য আসছে। ফলে এই আন্দোলনের সাথে যদি ছাত্রদের, জেনজিদের আন্দোলন একত্রিত হয়, তাহলে শেষ রক্ষা মোদীর হবে কিনা, এই প্রশ্নটি কিন্তু বারবার আসছে। কিন্তু তাহলে কি শেখ হাসিনার ফেরা হচ্ছে না? শেখ হাসিনা ফেরা হচ্ছে কিনা সেটি দেখার বিষয়। দুটো বিষয় আছে যে আন্দোলনের সফলতার উপর নির্ভর করে। যদি সফল হয় এবং রাজনৈতিক পরিবর্তন ঘটে, তাহলে শেখ হাসিনা ফেরার প্রশ্নটি একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। দু নম্বর হচ্ছে যে এই সরকার ক্ষমতায় থেকে যদি চলেও যায়, এমন ধারণা আছে যে সরকারই আসুক না কেন, ভারতের যে রাজনৈতিক বাস্তবতা, তাতে শেখ হাসিনার প্রতি এই রাজনৈতিক দলগুলো সমর্থন দেবে। কারণ এর যে বিরোধী পক্ষ কংগ্রেস এবং বিরোধী দল সকলে মিলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে এবং তার নিরাপত্তা বিধানে ঐক্যমত্য হয়েছে। ফলে সর্বভারতীয় এক ধরনের, সর্বদলীয় এক ধরনের সমর্থন আছে শেখ হাসিনার প্রতি। যদি মোদী সরকার পতনও ঘটে, মোদীকে যদি চলেও যেতে হয়, তারপরেও যে কোনো দল ক্ষমতায় আসুক বা অন্তর্বর্তীকালীন সরকার আসুক, বা যদি নিরপেক্ষ সরকারও আসে বাংলাদেশের মতো, তারা শেখ হাসিনাকে তার যে সমর্থন দেবেন, এবং শেখ হাসিনার প্রতি তাদের এক ধরনের আনুগত্য, শেখ হাসিনার প্রতি তাদের এক ধরনের আনুকূল্য থাকবে। ফলে মোদীর পতন হোক না হোক সেটি নির্ভর করে না, শেখ হাসিনার ফেরাটা নির্ভর করে শেখ হাসিনার উপরেই। শেখ হাসিনা ফিরতে চাইলে সেখানে তারা কেউ বাধা দিবেন না। এবং বাংলাদেশের সাথে যে ভারতের যে রাজনৈতিক সম্পর্ক, বিশেষত বাংলাদেশ প্রশ্নে ভারতের যে প্রধান যে অভিযোগ এবং উদ্বেগ হচ্ছে সিকিউরিটি ইস্যু, অর্থাৎ বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান এবং এখানে যে পাকিস্তানি যে কর্মতৎপরতা, সামরিক বেসামরিক যে এক ধরনের পরিস্থিতি ভারতের ভাষায়, সেটি ভারতের জন্য খুবই চিন্তার বিষয়। তারা এমন মনে করেছিল যে নতুন নির্বাচনের মধ্য দিয়ে এখানে তারেক রহমান সরকার আসবে এবং সে সরকার এক ধরনের পরিস্থিতি তৈরি করবে, ভারতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে এবং নিরাপত্তা প্রশ্নে তারা ইতিবাচক সিদ্ধান্ত নেবে। কিন্তু ভারত মনে করছে যে তারেক রহমানের 5 মাসে সে ধরনের কোনো রকম তারা পরিস্থিতি লক্ষ্য করছে না, সে ধরনের কোনো রকম আশ্বাস বা আশ্বস্ত হবার মতো কোনো রকম পরিস্থিতি তারা দেখছে না। তারেক রহমান ভারতে ভ্রমণ করবেন কিনা এ নিয়েও নানা রকম প্রশ্ন তৈরি হয়েছে। এবং তারেক রহমান চীনে ভ্রমণ করেছেন এবং চীনের সাথে নানা চুক্তি স্বাক্ষর করেছেন, এবং সেইগুলো অনেকগুলো ভারতের জন্য সংবেদনশীল। তাই ভারত মনে করছে যে বাংলাদেশের সাথে আপাতত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না, এবং এই যে বাংলাদেশের যে সম্পর্ক, এটি কেবলমাত্র বিজেপির সাথে বিএনপির সম্পর্ক নয়, এটি বিজেপির সাথে বাংলাদেশের সম্পর্ক নয়, এটি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি পরিপ্রেক্ষিত বলে অনেকে মনে করেন। ফলে শেখ হাসিনার ফেরার নীতিতে ভারতের যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে, বা বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ভিত্তিতে
বাংলাদেশ ভারতের সম্পর্কের প্রেক্ষিতে যে নতুন পরিস্থিতি তৈরি হবে, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে, এমনটা অনেকে মনে করছেন না। ফলে অনেকে মনে করছেন যে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবেন, ভারতের মোদির পতন হলেও শেখ হাসিনা ফিরতে পারবেন। দর্শক, আপনারা কি মনে করেন যে ভারতে মোদি সরকারের পতন ঘটলে শেখ হাসিনার দেশে ফেরা হবে কি হবে না? মন্তব্যের ঘরে আপনার মন্তব্য লিখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং এই যে সময়ের কথা পেজের সাথে যুক্ত থাকবেন, ফলো করবেন। পলিটিকো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের অশেষ ধন্যবাদ এবং শুভকামনা। আবারও দেখা হবে নতুন কোনো পরিপ্রেক্ষিত নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। ভালো থাকুন।